নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই দেবলীনাকে নিয়ে। এই ভিডিওটাতে আমি যে বিষয়টা নিয়ে মেনলি কথা বলবো সেটা আপনারাও হয়তো অনেকে দেখেছেন, আবার অনেকে হয়তো দেখেননি। প্রবাহ নন্দী মুখ খুলেছে এরকমই দাবি করছেন দুটো, আমি দেখলাম আর কি দুটো জায়গায়। এবং যে জিনিসগুলো দিয়েছে আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে সত্যি কি এটা আসল নাকি এটা জাস্ট লেখা হয়েছে। আমি পুরো জিনিসটা পড়লাম, আপনাদেরকে আমি শোনাবো বিস্তারিতভাবে প্রবাহ বলেছে কি কি হয়েছে, কি কি বৃত্তান্ত। তারপরে আমি জিনিসটা কনফার্ম হলাম যখন দেখলাম দেবলীনা দুটো পোস্ট করেছে। তারপরে আমি কনফার্ম হলাম এবং সে দুটো পোস্টও আমি আপনাদের শোনাবো। প্রথমে আসি, দেবলীনা হাজবেন্ড যে সে হচ্ছে প্রবাহ। আমি হাজবেন্ড বলেই বলছি, কারণ এখনও ডিভোর্স হয়েছে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেই জন্য। তো আমি সেটা একটু পড়ে আপনাদের শোনাই যে অ্যাকচুয়ালি প্রবাহ কি কি বলেছে। প্রবাহ হঠাৎ করে তার নীরবতা ভেঙেছে এবং মুখ খুলেছে। আমি একটু পড়ে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রবাহ বলেছে যে আমাদের বিয়েতে কোনো সমস্যা ছিল না, ভিডিও দেখি আপনারা বুঝতে পেরেছেন। প্রধান সমস্যা ছিল ওর মায়ের সব কিছুতে ঢুকে পড়া। বিয়ের আগেও খুব কম জায়গায় আমি আর দেবলীনা একসঙ্গে যেতে পেরেছি। প্রথমেই বলে দিই, এইটা কিন্তু আমি একটা জায়গায় প্রকাশিত হয়েছে সেখান থেকে পড়ছি, এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। অধিকাংশ জায়গায় ওর মা সঙ্গে যেতেন, আমাদেরকে স্পেস দেওয়া হতো না। আমি এক দুবার এটা নিয়ে বলেছি। এটাও বলেছি মা মেয়ের মধ্যে বহু সময় ঝামেলা হতো, এটা নিয়েও বলেছিলাম এই ঝগড়াগুলো শেষ করে তারপর বাড়িতে এসো। দেবলীনার মায়ের সব কিছুতে জুড়ে যাওয়া কারণে আমার অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট হতো। আমি যেরকম দেবলীনাকে বলেছিলাম কিছু ক্ষেত্রে একা সিদ্ধান্ত নিতে। আমি দেখেছি দেবলীনার মা কিছু ক্ষেত্রে ওকে ব্ল্যাকমেল করতো, এটা না করলে ওটা না করলে শোয়ে সঙ্গে যাবেন না, এই ধরনের। আচ্ছা, ব্যক্তিগত সম্পর্ক ঘিরে শুরুতে নানান বিতর্ক সামনে। সম্প্রতি একটি ঘটনায় ওইটাই এখানে ওই বিষয়টা বলা হচ্ছে, তারপরে আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, মা শোয়েতে যাবেন না, তারপর থেকে পড়ছি। তিনি আরও বলেন আমাদের প্রধান সমস্যা ওর মাকে নিয়েই হয়েছিল, কিন্তু এটা কোনোদিনও দেবলীনাকে বলা হয়নি। হয় মাকে ছেড়ে দাও, না হয় আমাদের ছেড়ে দাও, মানে আমাকে ছেড়ে দাও। এটা সম্পূর্ণ বানিয়ে বলা হচ্ছে। ওর মাকে দেখতে কেমন সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। তার প্রমাণ হচ্ছে যে ওর মা কেমন তা দেখেই আমি বিয়ে করেছিলাম, এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট। ঘটনার দিন কি হয়েছিল তা নিয়ে বিস্তারিতও জানান কিন্তু প্রবাহ নন্দী, এর দাবি করছে যেখানে প্রকাশ হয়েছে এটা। তিনি বলেন যখন দেবলীনা এই পদক্ষেপ নয় তখন ওর মায়ের ফোন থেকে আমার ফোনে শুধুমাত্র দুবার ফোন আসে, রাত 2টোর সময়। যখন আমি চেন্নাই থেকে কলকাতা ফ্লাই করছিলাম তার আগে আমাদের একটা জিনিস নিয়ে মন কষাকষি হয়েছিল। আমাদের একটা লাঞ্চের প্ল্যান ছিল, কিন্তু আমার এমন ডিউটি পড়ে যেটা বাতিল করতে হয়। আমি ওকে বোঝাই এটা একটা ইমার্জেন্সি ডিউটি। আমি আমার ফ্লাইংয়ের একটা ছবি পোস্ট করেছিলাম, ও আমাকে বলেছিল বছরের প্রথম দিনে কেন আমি দুজনের ছবি একসাথে পোস্ট করিনি। আমি বলেছিলাম রিল এবং রিয়েল লাইফ আলাদাই হয়। তিনি আরও বলেন যে এই ঘটনায় যেদিন ঘটেছে তখন আমি 3 দিনের ডিউটি থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন দেখি সমাজ মাধ্যমে সকলে আমাকে অ্যাবিউজ করছে। আমি যেখানে শুনি যে 78টা ঘুমের ওষুধ খেয়েছিল, ওই সময় আমি ভয় পেয়ে গেছিলাম, কি করা উচিত বুঝতে পারিনি, সেই কারণে আমি যাইনি। প্রবাহনন্দী আরও দাবি করেন ঘটনার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি এবং সব কিছুই তিনি সোশ্যাল মিডিয়াতে জানতে পারেন। ওদের তরফ থেকেও যোগাযোগ করা হয়নি, যা জানতে পারছিলাম সবই সমাজ মাধ্যমের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু দেবলীনারা সেই সময় বলেছিল বোধহয় যোগাযোগ করা হয়েছে বা কিছু একটা। পরে আমার মনে হয়েছে 78টা ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে যাওয়া এবং তারপর চিকিৎসা, এটা নিয়ে আর কি বলেছে। এটা নিয়ে তো সবারই বক্তব্য ছিল, ঠিক আছে, যে কি করে কি হলো, কি বৃত্তান্ত সেটা সব কিছু যেহেতু পড়া যায় না, আমি পড়ছি না। কিছুটা আমার মনে হয় প্রাইভেসিরও প্রয়োজন আছে, ঠিক আছে। তো এবারে 78টা ঘুমের ওষুধকে হাসপাতালে যাওয়ার পর কিভাবে চিকিৎসা হয়েছে, কোন চিকিৎসকের অধীনে চিকিৎসা হয়েছে, এগুলো বিস্তারিতভাবে জানা প্রয়োজন। হ্যাঁ, আমার সঙ্গে ওই সময়ে দেবলীনার কিছু ব্যাপারে মতবিরোধ হয়। আমার সঙ্গে শেষ কথা হয়েছে যে সেদিনও মায়ের সাথে থাকবে, এইটাই মোটামুটি ছিল, ঠিক আছে।
আর একটা বিষয় বলছি, এখানে আরও বলা হয়েছে সেদিন রাতে ওই ঘটনার কথা আমি জানতে পারিনি, পরদিন সকালে সায়কের পোস্ট দেখি এবং তখন সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। তিনি আরও বলেন বিষয়টা এরকম নয়, আমাকে বা ওর মাকে বেছে নিতে হবে এরকম কখনো বলা হয়নি। তবে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ওর মা সবসময় মেয়ের কাছাকাছিই থাকতেন। পরিবারের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন প্রবাহ। তিনি বলেন দেবলীনার সঙ্গে আমার বাবা মায়ের সম্পর্ক ভালোই ছিল এবং সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ওর, মানে এখানে প্রবাহর মায়ের কথা বলা হচ্ছে, মানে দেবলীনার শাশুড়ি মায়ের কথা। আমি যখন শুনলাম যে আমাদের পরিবারে ওর সম্পর্ক নাকি ভালো নয়, ভীষণই অবাক হয়েছি। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়ে বলেন সেই সময় 3-4 দিন ধরে সমাজ মাধ্যমে একটা আদালত বসেছিল, আমি এতদিন তাই এই নিয়ে কিছু মুখ খুলিনি। আচ্ছা, কারণ আমার স্ত্রী সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করতে চাইনি, এটাই প্রথমবার। আর যখন কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেছি আমার দিকটা এবার সকলকে জানা প্রয়োজন। এই ঘটনায় আমি খুব বেশি প্রভাবিত হয়েছি এবং 15 থেকে 16 দিন আমি কাজ করতে পারিনি, আমার কোম্পানিকে সেটা জানাতে হয়েছিল এবং ছুটি নিতে হয়েছিল, এটা প্রবাহ বলছে। আচ্ছা, শেষ অংশে তিনি ব্যক্তিগত অভিযোগ ও ঘটনার ব্যাখ্যা দেন। আমার সবসময় মনে হতো আমার কথাটা তো কেউ শুনলই না। একটা সম্পর্কে টুকটাক সমস্যা হয়, কিন্তু কি এমন হলো যে দেবলীনা এত বড় পদক্ষেপ নিল সেটা তো আমি জানিই না। আমি একটাই কথা বলবো, দেবলীনা, ওর মা, ড্রাইভার এবং বাউন্সার ওই গাড়িতে যাচ্ছিলেন, ওই যে সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল। মায়ের উপস্থিতিতে কি দেবলীনা ঘুমের ওষুধ খেয়েছিল? এখন মনে হয় কেন আমার সঙ্গে এরকম করলো, আজ অবধি আমি উত্তর পাইনি। এটা আবারও বলছি, এটা কিন্তু সেখানে লেখা আছে, সেইটাই আমি পড়ছি, আপনারাও হয়তো অনেকে দেখেছেন জিনিসটা। এই ঘটনার পর মানুষ না জেনেই আমাকে অপমান করেছে, হুমকিও দিয়েছে। আমি আরেকটা কথা বলছি, জীবন শেষ করে দেওয়া একটা অপরাধ, কেউ কি সমাজ মাধ্যমে সেটা প্রমোট করতে পারে? পুরো বিষয়টা তদন্ত হওয়া দরকার। সবশেষে বলেন দেবলীনা এমনিতেই খুব শর্ট টেম্পার, ও আমাকে চড় মেরেছে, আমার পা ধরে ক্ষমাও চেয়েছে। এফআইআরে ও লিখেছে যে আমি ওকে শারীরিকভাবে নির্যাতন করি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো রকম অ্যালিগেশন আসে ম্যাট্রিমনি ডিসপিউটের ক্ষেত্রে, এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা দেখেছি যে দেবলীনার সেই সময়টা, দেবলীনা মুখ খুলেছে, তার মা মুখ খুলেছে, সায়কও বন্ধু হিসেবে যথেষ্ট মুখ খুলেছিল প্রবাহর বিরুদ্ধে আর কি, এমনকি দেবলীনার দিদিও মুখ খুলেছিলেন, কিন্তু প্রবাহদের তরফ থেকে কোনো রিয়াকশন আমরা পাইনি। আরেকটা জিনিস আমার সবথেকে যেটা অদ্ভুত লাগছে, এখানে প্রবাহ বলছে যে আমি সেখানে যেতে পারিনি ভয়ে, কারণ আমাকে নিয়ে সবাই অনেক খারাপ খারাপ কথা বলছিল। তো আমার একটাই বক্তব্য, প্রবাহর তো স্ত্রী হচ্ছে দেবলীনা, তাহলে দেবলীনা যখন এরকমভাবে হসপিটালাইজড, তাহলে কেন প্রবাহ সেদিন ওখানে গেল না? কেন প্রবাহ দেবলীনার কাছে পৌঁছলো না? যেখানে দেবলীনা সমাজ মাধ্যমে বারবার বলছিল যে সে যে ভিডিওগুলো আসছিল আর কি, যেটা আমরা সায়কের দিকে দেখেছিলাম, যে সে প্রবাহ যদি একবার ডাকে সে চলে যাবে, কেন সেই সময় প্রবাহ সব কিছু ঠিক করার চেষ্টা করলো না? ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমার খুবই সন্দেহ লাগছে। এবারে আমি দেবলীনা একটা পোস্ট করেছে, একটা না দুটো পোস্ট করেছে ও, তো সেই পোস্টেও দুটো কথা বলেছে। আমি যেটা দেখে কিন্তু কনফার্ম হলাম যে এটার মধ্যে হয়তো কোনো সত্যতা আছে, না হলে দেবলীনা এরকম ধরনের পোস্ট কেন করবে? সেটা হচ্ছে কিছুদিন পরে একটা ভিডিও এবং অডিও পাবলিশ করব, একটা প্রমাণস্বরূপ, তাতে অনেকের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এটা দেবলীনার ওখানে এসেছে, আরও একটা পোস্ট এসেছে, তার আগে দুনিয়ার সবার কাছে ভালো তুমি হতে পারবে না, আর সেই চেষ্টা না করে নিজের কাছে ভালো থাকা দরকার, যাতে আয়নার দিকে তাকালে নিজেকে দেখে নিজের লজ্জা না লাগে, দিন শেষে শান্তিতে দুটো চোখের পাতা বন্ধ করে ঘুমোতে পারো। এতদিন যা করেছি সবাইকে ভালো রাখার জন্য করেছি, যাদের কাছে আমার ভালো থাকা না থাকা কোনো গুরুত্ব নেই, তাই আমি জানি আমি কি বা কেমন, আমি আর শুধু ভগবানের শাস্তির অপেক্ষায় থাকবো। এখন শুধু ভগবানের লাঠির ঘা ঠিক সময় মতো পড়বে, তারই অপেক্ষায় বসে থাকবো। এই কথাটা যে বলেছে অবশ্যই বোঝাচ্ছে মেন কথা হচ্ছে ওদের মধ্যে কি হয়েছে সেটা শুধুমাত্র ওরাই জানে, এটা বাইরের কারোর জানার কোনো রাইট নেই। কিন্তু যেহেতু এগুলো সমাজ মাধ্যমে আসছে, যেহেতু সমাজ মাধ্যমে ওরা দুজন ঝগড়া করছে বলাই যেতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমরাও আমাদের কিছুটা মতামত দিতে পারি। সেদিন যেটা হয়েছিল, আজ থেকে কয়েক মাস আগে যেটা হয়েছিল, দেবলীনা একটা ডিসিশন নিয়েছিল যেটা অবশ্যই ভুল, এবং সেখানে যে ইনফরমেশনগুলো আমাদেরকে আসে 78টা ঘুমের ওষুধ, অনেকেই বলে যে কী করে অতগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। হয়তো ওষুধ খেয়েছিল কিন্তু অতগুলো হয়তো খায়নি, এটা একটু অতিরঞ্জিত করে বলা হয়েছে, এবং এটার পেছনে আরেকটা রিজন আছে। হয়তো কোথাও না কোথাও দেবলীনা মনে হচ্ছিল যে
প্রবাহ ওকে ঠিকঠাক ইম্পর্টেন্স দিচ্ছে না, যেটা আমরা কিন্তু ভিডিওতে দেখেছি। দেবলীনা বেশ কষ্ট করে কোনো কিছু কিনে, মানে ফাংশন করে কোনো কিছু কিনে আর কি, মানে ওর শো থাকতো, সেই শোগুলো করে অত রাত্রেও আসছে, কিন্তু প্রবাহর তরফ থেকে আমরা সেরকম কোনো রিয়াকশান দেখতে পেতাম না যে একটা গিফট দেখে খুশি, বা দেবলীনাও যে ওকে মানে দিচ্ছে একটা, যে তাকেও যে একটা সে বাইরে থেকে আসছে সে মুখের ওপর বলে দিতে পছন্দ হয়নি, যেটা লাস্ট ওর ভিডিওতে দেখা গেছিলো, ওদের দুজনের যে লাস্ট যে ব্লগটা ছিল। তো কোথাও না কোথাও প্রবাহরও দোষ আছে, দেবলীনারও আছে। এবারে আমি আসছি মা সম্পর্কে বলাতে, যেখানে দেবলীনার মাকে বারবার করে দায়ী করা হচ্ছে। যা রটে তার কিছু তো বটে, পরিষ্কার কথা বলবো, এখানে কোনো পক্ষপাতিত্ব নয়। আজকে দেবলীনার মা যখন এই ঘটনাটা ঘটে এমনভাবে জিনিসটা বলে, এবং তোমাদেরকে আরও অনেক কিছু বলবো, আরও অনেক কিছু, সেটা আমরা প্রত্যেকে দেখেছি। এখানে কোনো মানুষ দেখতে কীরকম সেটা নিয়ে কোনোদিনই কারোর বিচার করা উচিত নয়, কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় না, তখন কোথাও না কোথাও শুধু মেয়ের বাবা মা নয়, ছেলের বাবা মাকেও ওদের দুজনকে স্পেস দেওয়াটা ভীষণভাবে দরকার, আমার যেটা মনে হয়। এক্ষেত্রে শুধু দেবলীনার মা নয়, দেবলীনার শ্বশুর শাশুড়িও কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও হয়তো ওদেরকে, কারণ দেবলীনাও বহুবার বলেছে যে ওখানে মানে আমাদেরকে বলতো আলাদা থাকো, তোমরা সেপারেশনে থাকো, দেবলীনার শাশুড়ি, যেটা দেবলীনা বলেছে। আজকে প্রবাহ দাবি করছে যে না, ওদের সব সম্পর্ক ঠিকই আছে, এবং ওর ভীষণ অবাক লেগেছিল যে যখন এটা শুনেছিল যে দেবলীনা মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো না, সেটা আজকেও বলছে। দেখুন, এখানে কিছু মিথ্যে কথাও প্রবাহ বলেছে, কিছু মিথ্যে কথা দেবলীনাও বলেছে, এটাতে অস্বীকার করে কোনো লাভ নেই। দুজনের কোথাও না কোথাও এরা দুজনেই হয়তো ভালো, কিন্তু দুটো ভালো মানুষ হয়তো একসাথে পারলো না সংসার করতে, সেটা যে কোনো কারণেই হোক। সেটা আমরা শুধুমাত্র দেবলীনার মাকেও দোষারোপ করতে পারি না, দেবলীনাকেও পারি না, প্রবাহকেও পারি না, ওর বাড়ির লোককেও পারি না, তাই না? কিন্তু এই ঘটনাগুলো বা দেবলীনার এই পোস্টগুলো যেভাবে আসছে, মানে এই আমিও প্রথমে বিশ্বাস করিনি যে ওটা সত্যিই প্রবাহ বলেছে, আমার মনে হয়েছিল ওটা হয়তো কোনোভাবে লেখা হয়েছে, হ্যাঁ যা হোক করে, কিন্তু তারপরে দেখলাম যে না, যখন দেবলীনার এই দুটো পোস্ট দেখলাম তখন আমি শিওর হলাম ওটা প্রবাহই হয়তো বলেছে। এখন প্রবাহর এত বদনাম হয়েছে, এবার ওর মধ্যেও কিছু মিথ্যে কথা আছে, যেমন মিথ্যে কথা বলবো না, যেমন ও একদিকে বলছে যে আমি দেবলীনাকে ছোট করতে চাইনি, আবার এটাও বলছে যে দেবলীনা ভীষণ শর্ট টেম্পার, ওকে গালে চড় মেরেছিল। তো এই বিষয়গুলো মানে এগুলো তো অত্যন্ত প্রাইভেট ওদের মধ্যে বিষয়, তো সেইটাকে কেন ও পাবলিক করছে সেটাও ভাবতে হবে। এবার এটা যদি আমরা দেখি, তাহলে যখন দেবলীনার ওই ঘটনাটা ঘটেছিল তখন দেবলীনা দিদি বলেছিল যে প্রবাহর আন্ডারওয়্যারটাও নাকি দেবলীনা কিনে দেয়, মানে একে অপরকে এরা পুরো নাঙ্গা করতে ব্যস্ত, সোজা কথা যেটা, তাই না? একে অপরের দিকে দোষারোপ দিতে ব্যস্ত। দুজনেই শিক্ষিত, দুজনেই আমার মনে হয় যে যথেষ্ট তারা তাদের মানে রোজগার করছে সুন্দরভাবে। ওদিকেও প্রবাহ তো একটা ভালো জায়গায় পড়াশোনা করেছে, এখন সে একটা এয়ার ইন্ডিয়ার ভালো পোস্টে আছে, মানে পাইলট আর কি। তো সেক্ষেত্রে দেবলীনাও ভালো গায়িকা, অভিনয়ও করে দেখেছি, কিন্তু ওরা দুজনের যে এই পরিণতি সেটা কিন্তু সত্যি আমরা যারা দর্শক, আমরা যারা ওদেরকে একসাথে ব্লগ করতে দেখেছি, আমরা কোথাও কিন্তু মেনে নিতে পারছি না। এটাই হয়ে গেছে ব্যাপার। এতটা তিক্ততা যখন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয় না, এই যে সব থেকে বেশি তিক্ততা মাল রিকভারি বা এই ব্যাপারগুলো, এগুলো এতটা তিক্ত, মানে যেটা দেখছি আমরা আর কি, খুব খারাপ লাগছে। আজকে কিন্তু যতই দেবলীনা এগুলো লিখুক বা করুক, যতই প্রবাহ যেটা বলুক, ওদের মনের কোণে কোথাও না কোথাও কিন্তু একটা দুঃখ কষ্ট দুজনেরই আছে, কিন্তু দুজনে একসাথে থাকবে কি না সেটা ওদের ডিসিশন, আমরা সেখানে কোনো কিছু বলতে পারি না। কিন্তু এটুকু বলতে পারি যে দুজনে বোধহয় একটা চেষ্টা করে দেখতেই পারত, এবং এদের যারা বাড়ির লোকজন আছেন, কারণ যখন দেবলীনার এই বিষয়টা হয়েছিল তখনও তো আমরা দেখেছিলাম দেবলীনার মা দিদি সবাই মিলে একদম প্রবাহর বিরুদ্ধে কথা বলছিল। যখন একটা সম্পর্ক ভীষণ সেন্সিটিভ একটা জায়গায় পৌঁছে গেছে, তখন আমার মনে হয় কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, বরং সেই সম্পর্কটাকে ঠিকঠাক করার চেষ্টা করা। দেবলীনা যদি মানসিকভাবে সুখী ছিল না প্রবাহর থেকে, ঠিক আছে, ও যেটা হয়তো ভেবেছিল প্রবাহ সেরকম নয়, হয়তো যেটা ভেবেছিল বিয়ের পর বুঝতে পেরেছে, কিন্তু কোথাও না কোথাও এটাও দেবলীনা বলেছে যে দেবলীনা কিন্তু প্রবাহকে ভীষণ ভালোবাসে, সেই মুহূর্তে কিন্তু বলেছিল, এবং চোখ মুখ পুরো বলে দিচ্ছিল যে ও কিন্তু প্রবাহকেই মিস করছে, প্রবাহকেই চাইছে। কাজেই এই যে একটা সম্পর্ক, এবং প্রবাহ ডেফিনেটলি ওর মনের মধ্যে যতই ও দেবলীনা বাইরে বলছে বলে ও রাগ থাক কি যাই থাক, সেক্ষেত্রেও কিন্তু ওরও একটা ভালোবাসা ছিল, না হলে কিন্তু ও বলে দিতে পারতো, ওর তো সোশ্যাল মিডিয়া তো আছে, সেখানে ও কিন্তু খুলে বলতে পারতো অনেক কিছু, কিন্তু করেনি। ওরা একে অপরকে মানে প্রবাহ আর কি রেসপেক্ট দিয়েছে, বলেনি, কারণ দেবলীনা তখন একজন সিঙ্গার। আজকে প্রবাহ বলছে আমি সেই সময় কেন আসতে পারিনি না, আমাকে নিয়ে প্রচুর হচ্ছিল, কিন্তু আমার মনে হয় সেই সময়টা ওর দেবলীনার কাছে থাকাটা উচিত ছিল। যা হয়েছে
কি হয়েছে না হয়েছে, আজকে ও স্ত্রী এরকম হসপিটালাইজড, সে একটা অন্য পথে মানে কিছু করতে যাচ্ছিল, সেখান থেকে সে বেঁচে ফিরেছে। তো তাকে আমার মনে হয় সব থেকে আগে যে তার কাছে আসা উচিত ছিল, কিন্তু প্রবাহ দাবি করছে যে তাকে জানানো হয়নি, যেটা কিন্তু এরা বলেছিল যে জানানো হয়েছে। প্রবাহ নাকি ঘুমোচ্ছিল এবং সে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছে। এখন কে সত্যি বলছে কে মিথ্যা বলছে আমরা তো এখানে সেটা বলতে পারবো না, তাই না? তবে একটাই বলবো, প্রবাহ যা বলার বক্তব্য দিয়েছে, দেখুন কিছু তো ব্যাপার আছে এই টোটাল ঘটনাটায় যেটা হয়েছে, কিন্তু সব থেকে খারাপ যেটা হয়েছে দেবলীনা এবং প্রবাহ এতে আলাদা হয়ে গেছে। জানি না ঈশ্বর যদি থাকেন হয়তো আবার এরা একসাথে হবে, অবশ্যই এরা যদি চায় না চায় এটার ব্যাপার। তবে যখন কোনো সম্পর্ক এরকম নাজুক এরকম জায়গায় চলে যায় না, তখন তাদের বাড়ির লোকগুলো বোথ সাইডের, নাকি শুধু দেবলীনার সাইডের, প্রবাহর সাইডেরও বাড়ির লোকগুলোর উচিত একসাথে এসে সেই সম্পর্কটাকে ঠিক করা, নাকি আরও তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া। এটাই আমার বলার বক্তব্য। বাকি কে ঠিক বলছে কে ভুল বলছে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, এটা স্বয়ং ঈশ্বর জানেন, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন। আজকে যদি প্রবাহ মিথ্যে কথা বলে, আজকে যদি দেবলীনা মিথ্যে কথা বলে, ঈশ্বর তাদের যথাযথ শাস্তি দেবেন। ব্যাস, এর বিষয়ে আমরা আর কিছু মনে হয় বলতে পারি না। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যদি ঈশ্বর চান এবং যদি এরা দুজন চায় যেন এক হয়ে যায়, কারণ এরা কিন্তু দুজনে খুব একসাথে সুন্দর লাগে। ওই যে দেবলীনা একটা গান সেই বিয়ের সময় গেয়েছিল না, ওই গানটা এত সুন্দর লাগে, এখনও মাঝে মাঝে যখন গানটা আসে ফিরে তখন দেখি, ওই তোমার আকাশ যে গানটা এত সুন্দর লাগছিল দুজনকে। আজকে তাদের কেন তারা থাকতে পারলো না একসাথে? একটু কি কাউন্সিলিং করা যেত না? একটু কি এদেরকে এক করার চেষ্টা করা যেত না? তাই না? দুটো ফ্যামিলি, তাহলে আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে এত প্রতিষ্ঠিত দুটো মানুষের এরকম একে অপরের বিরুদ্ধে যে কাদা ছেঁড়াছড়ি, সেটা সত্যি ভালো লাগছে না দেখতে। এরা একসাথে যখন ব্লগিং করতো সেটাই আমাদের দেখতে ভালো লাগতো। যাই হোক, ঈশ্বর আছেন, সব কিছু তিনি দেখতে পাচ্ছেন, এটাই বলব। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।